দাদা যখন জনপ্রিয়তার মুখ দেখে ফেলেছে, রাস্তায় বেরোলে দাদাকে নিয়ে হইচই শুরু হয়ে যায়। সে সময় একদিন পুরনো কৌতূহল চাপতে না পেরে দাদাকে জিজ্ঞেস করেছিলাম, জীবনে প্রথম ক্যামেরার সামনে দাঁড়াবার জন্য কেন তুমি মায়াদোরের মতো ছবিকে বেছে নিয়েছিলে, যে ছবি পরে কোনোদিন মুক্তিই পেল না? সে ছবিতে অভিনয়ের নামে বেগার খেটে তোমার কি লাভ হলো? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে উত্তম কুমার প্রসঙ্গে বিশিষ্ট অভিনেতা তরুণ কুমার কিছু স্মৃতিচারণ করেছেন, তারই বলা কিছু কথা এবং পার্থ ঘোষের লেখা একটি বই থেকে নেওয়া। ফিরে যাই মূল ভিডিওতে। তরুণ কুমার আরও বললেন, আমার পরপর প্রশ্নে সেদিন হেসে ফেলেছিল দাদা। অনেক সময় শুধু ওই এক ভুবন ভোলানো হাসিতে সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি আমি। শুধু আমি কেন, দাদার পরিচিত জনরা কি পায়নি? সকলের সব রাগ ক্ষোভ বরফের মতো গলে যেত দাদার ওই হাসির পর। আমার তো নিছক কিছু কৌতূহলী প্রশ্ন। দাদা আমায় আগা পাঁচতলা চিনত, জানতো আমার কোনো রাগ ঢাক নেই। রাশভারী বাবাই হোক বা প্রাণপ্রিয় দাদা, মাথার মধ্যে কারো সম্বন্ধে কোনো প্রশ্ন বা কোনো কৌতূহল ঘুরপাক খেলে দরাম করে বলে ফেলি তার মুখের ওপর। তাতে কে কি ভাবলো রেয়াত করি না। আজও আমার এই স্বভাবটা পাল্টাতে পারিনি। সত্যি কথা বলতে কি, পাল্টাতে কখনো চাইনি যে। দাদা সেদিন আমার প্রশ্নের যে উত্তর দিয়েছিল আজও তা মনে আছে। অতীতের নদীতে একটা ডুব দিয়ে বলেছিল, সেদিন আমার কিছু করার ছিল না রে। পোর্ট কমিশনার্সে কেরানির চাকরির ফাঁক ফোকরে বেরিয়ে যে আমি অমুক স্টুডিও থেকে তমুক স্টুডিওর দরজায় ঢুঁ মেরে বেরিয়েছি, সে কথা তো তুইও জানিস। এও নিশ্চয় মনে আছে, দিনের পর দিন ক্লান্ত হয়ে বাড়ি ফিরতাম, জুটত কেবল এক বুক নিরাশা। তাই গণেশ তার যোগাযোগে যখন মায়াডোর ছবিতে বরের ভূমিকায় এক্সট্রা রোল পেলাম, তখন ভাবলাম হাতের মুঠোয় চাঁদ পেয়েছি। হাতের লক্ষ্মী কি আর পায়ে ঠেলে? লক্ষ্মী বলতে দাদা সেদিন অবশ্য অর্থের ইঙ্গিত দেয়নি। মায়াডোর ছবিতে অভিনয় করে অর্থ তেমন পেল কই। জীবনে সৌভাগ্য লক্ষ্মীর আবির্ভাবই বোঝাতে চেয়েছিল দাদা। বলল, অফার পেয়ে আমার মনে হলো আর কিছু না হোক, ছবি কেমন করে তোলা হয়, শুটিং কেমন করে হয়, ক্যামেরার সামনে দাঁড়িয়ে কিভাবে অভিনয় করতে হয়, সেসব সম্বন্ধে একটা ধারণা তো হবে। দাদাকে উত্তর শেষ করতে না দিয়ে সেদিন আবার জিজ্ঞেস করেছিলাম, মায়াডোর ছবিতে অভিনয় করে তোমার কি সেই ধারণা হয়েছে? প্রশ্নের পর প্রশ্নে দাদা বোধহয় মজা পেয়ে গেল। উত্তর দিল, কেন নয়? কিছুটা হলেও তো হয়েছিল। ছবি মুক্তি না পেলেই কি অভিনেতার জীবনে সেই ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা ব্যর্থ হয়ে যায়? আমায় তখন প্রশ্নের নেশা পেয়ে বসেছে। নতুন প্রশ্ন করি, যে ছবি হলে মুক্তিই পেল না, সেই ছবি কিভাবে একজন অভিনেতার জীবনে গুরুত্ব পেতে পারে? এবার দাদা যে উত্তর দিল, সত্যি কথা বলতে কি, তা আমার মাথাতেও আসেনি। বলল, ভেবে দেখ বুড়ো, যে কদিন আমি মায়াডোরে কাজ করলাম, কত লোক আমার কাজ দেখলো। অভিনেতা, সহ অভিনেতা থেকে শুরু করে ফ্লোর বয় পর্যন্ত সকলের মনে আমার অভিনয়ের ছবিটা কি আঁকা হয়ে যায়নি? দাদার সেদিনের উত্তর আমার চোখ খুলে দিল। যখন দাদা বলল, কোনো ছবি মুক্তি না পেলেই যে সে অভিনেতার অভিনয় জীবনে কোনো ভূমিকা নেবে না, এমন ধারণা ভুল। মনে পড়ে গেল, মায়াডোর ছবির পরেই তো দাদাকে নিয়ে পাড়ার সকলের বুক গর্বে ফুলে উঠেছিল। পাড়ার ছেলে সিনেমার শুটিং করতে যাচ্ছে, কম কৃতিত্ব? কদিন পর যে ছেলে সিনেমার পর্দায় মুখ দেখাবে, তাকে নিয়ে কে না গর্বিত হয়? দাদার কথার আসল সত্যটা তখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল
আমার কাছে। মায়াডোর মুক্তি না পেতে পারে, কিন্তু ওই ছবি তো দাদার মনের মধ্যে সিনেমার অভিনয় করার খিদে দাউ দাউ করে জ্বালিয়ে দিয়েছিল, যে খিদে কিছুটা মিটল অল্প কদিন পরে দৃষ্টিদান ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে। দৃষ্টিদানে অভিনয়ের অফার এলো অদ্ভুতভাবে। দাদা নিজেও বোধহয় স্বপ্নে কখনো ভাবেনি এমনটা ঘটতে পারে। দাদার মুখ থেকে শোনা ঘটনাটা টালিগঞ্জ পাড়ার কোনো একজন কলাকুশলীর চোখে পড়েছিল দাদার স্টুডিওতে ঘোরাঘুরি। তিনি একদিন আলাপ করিয়ে দিলেন নিতিন বসুর সঙ্গে। পরিচালক হিসাবে নিতিনবাবুর ততদিনে বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে: ভাগ্যচক্র, দিদি, দেশের মাটি, জীবন মরণ, পরিচয়, কাশীনাথ, বিচার, নৌকাডুবি ছবিগুলো ততদিনে নিতিনবাবুর জাত চিনিয়ে দিয়েছে। দৃষ্টিদান রবীন্দ্রনাথের লেখা, সুর দিয়েছিলেন তিমির বরণ, ক্যামেরাম্যান রাধু কর্মকার, যিনি পরে বম্বেতে চলে যান। রাজ কাপুরের বহু ছবির চিত্রগ্রহণ করে সুনাম ও যশ অর্জন করেন। নিতিনবাবু দাদাকে প্রথমেই জানিয়ে দিয়েছিলেন ছবির জন্য যে অভিনেতাকে খোঁজা হচ্ছে তার ভূমিকা কিন্তু নগণ্য। অসিত বরণ এ ছবির নায়ক, তাকে করতে হবে অসিত বরণের ছোটবেলার অভিনয়। দাদা এবারেও রাজি হয়ে গেল সাত তাড়াতাড়ি। দাদার বিপরীতে নায়িকার ছেলেবেলার চরিত্রে অভিনয় করল কেতকী দত্ত, নায়িকার বড়বেলার চরিত্রে সুনন্দা দেবী। মনে আছে, পোর্ট কমিশনার্সের চাকরি থেকে কদিন ছুটি নিয়ে দাদা দৃষ্টিদানের অভিনয় সামলালো, নিতিনবাবুর প্রশংসাও পেল। কিন্তু দুঃখের বিষয়, দাদা কিছুটা ভেঙে পড়ল ছবিটি মুক্তি পাওয়ার পর। দাদার স্বাভাবিক প্রত্যাশা ছিল ছবির বিজ্ঞাপনে দাদার ছবি যাবে, না হলেও অন্তত দাদার নাম। কিন্তু ছবি মুক্তির পর দেখা গেল বিজ্ঞাপনে না আছে দাদার ছবি, না আছে নাম। দাদার সেই অভিনয় দাম পেল না, যদিও পাড়ার অনেকে দাদাকে পরে জানিয়েছিল নায়কের ছেলেবেলার চরিত্র তাদের ভালো লেগেছে। তখন অবশ্য দাদা উত্তম কুমার নয়, অরুণ কুমার। অভিনয় জীবনের পাশাপাশি সে সময় চাকরি জীবনেও দাদা কিছুটা গুরুত্ব পেতে শুরু করেছে। এক রাতের কথা এখনো মনে পড়ে। বাবা মেট্রো সিনেমা থেকে সবে ফিরেছে, অপারেটরের চাকরি। তাড়াতাড়ি ফেরার কোনো উপায় নেই। সেদিনও বাবা ফিরেছেন রাত করে। খাওয়া দাওয়ার পর দাদা হাজির হলো বাবার সামনে। দৃষ্টি মাটিতে রেখে মৃদু স্বরে বলল, কাল থেকে আর কলেজে যেতে পারবো না। পোর্টে নতুন দায়িত্ব পেয়েছি। 11টা 5টার ডিউটির পর আরো 2 ঘন্টা বাড়তি ডিউটি দিতে হবে। যুদ্ধের ডিউটি। অফিস থেকে ফিরে তাই আর কলেজ যাওয়ার সময় পাবো না। দাদার মুখে পরে শুনলাম নতুন কাজের বিবরণ। তখন যুদ্ধের দামামা চতুর্দিকে। পোর্টের কিছু কর্মীকে বিশেষ ট্রেনিং দেওয়া হয়েছে। দায়িত্ব কিছু কম নয়। হঠাৎ সাইরেন বেজে উঠলে কি ধরনের সতর্কতা নিতে হবে বা কোথায় কোথায় ফোন করতে হবে সেই সব আর কি। দাদা ট্রেনিংয়ে নাম দিয়েছিল বাড়তি কিছু উপার্জনের লোভে। যুদ্ধের সেই বিশেষ ডিউটি দিলে দিন পিছু প্রায় 45 টাকা করে পাওয়া যাবে। মধ্যবিত্ত সংসারে অর্থের পরিমাণটা কম নয়। বাবা প্রথমে রাজি হননি। একে তো পড়াশোনার মাঝে চাকরিতে ঢুকে যাওয়ায় বাবার সম্মতি ছিল না। এবার আবার পড়াশোনার পাঠ শিখেই উঠতে চলেছে অতিরিক্ত উপার্জনের লোভে। এমনিতেই দাদা বাবার মুখের উপর কোনো কথা বলতো না। সেদিন কিন্তু মরিয়া হয়ে বলেছিল, আপনার একার রোজগারে সংসার চলছে, আপনার উপর বড় বেশি চাপ পড়ে যাচ্ছে। আমি বড় ছেলে হয়ে দিনের পর দিন কিভাবে তা সহ্য করব? পড়াশোনার চাইতে এখন উপার্জন বাড়ানোটাই বেশি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। সংসারের প্রতি দাদার সেই আত্মত্যাগ সেদিন আমাকে মুগ্ধ করেছিল। এমনিতেই আমি দাদাকে খুব ভালোবাসতাম। তখন দাদা যেন আমার মনের শ্রদ্ধার সিংহাসন দখল করল। পরে এক সময় আমিও দাদার পথ অনুসরণ করেছিলাম, সে অবশ্য আরো পরের কথা। চাকরি জীবনের এই পরিবর্তনে দাদার ব্যস্ততা আরো বেড়ে গেল। সকাল থেকে বিকেল 4:45 অবধি চাকরি।
তারপর যুদ্ধের বিশেষ ডিউটি 7টা পর্যন্ত। দাদা এরপরও ক্লান্ত শরীরটাকে টেনে হিঁচড়ে নিয়ে যেত থিয়েটারের রিহার্সালে। অভিনয় যে দাদার প্রাণ। জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, অভিনয় ছাড়া দাদার জীবন অসম্পূর্ণ। মা মাঝে ওই সময় ভীষণ রেগে যেত বাবার ওপর। বাবাকেই অভিযুক্তর কাঠগড়ায় দাঁড় করিয়ে একের পর এক সমালোচনার প্রশ্নবাণ ছুড়ে মারত। বেশিরভাগ সময় বলতো, তুমি কি উত্তমকে মেরে ফেলতে চাও? সারাদিন অফিসের খাটুনি, শেষ বেলায় থিয়েটারের রিহার্সাল, এর মাঝে তুমি কেন ছেলেটাকে যুদ্ধের ডিউটিতে যেতে বারণ করলে না? মায়ের মন তো, সব মাই তো চান বাইরের সব ঝড় ঝাপটা থেকে সন্তানকে আগলে রাখতে। আমাদের মাও স্নেহশীলা জননী। দাদার হাড় ভাঙা খাটুনি মায়ের বুকেও শেলের মতো বিঁধত। যুদ্ধের কথায় মনে পড়ে গেল, দাদা যখন চলচ্চিত্র জগতে 1 ইঞ্চি জমি দখলের জন্য প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে, সারা দেশ তখন প্রতীক্ষার চূড়ান্তে পৌঁছে গেছে স্বাধীনতার কামনায়। অবশেষে এলো 47 সালের 15ই অগাস্ট। মনে হলো যেন ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়। সে কি উন্মাদনা! আগের দিন থেকে বাজি ফাটতে শুরু করলো। রাস্তার মোড়ে মোড়ে মাইকে দেশনেতাদের বক্তৃতা শোনা যাচ্ছে। পাঞ্জাবিরা ভবানীপুরের বহু দোকান থেকে সেদিন বিনামূল্যে শরবত বিলোল। সুখের হাত ধরে দুঃস্বপ্নও দেখা দিয়েছিল তখন দেশবাসীর জীবনে। ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়তে লাগলো এখানে সেখানে। ভবানীপুরের পাঞ্জাবিদের আধিপত্য ছিল প্রবল। তারা কিছুটা লাগাম ছাড়া হয়ে পড়েছিল দাঙ্গার দিনগুলোয়। ধুন্ধুমার বেঁধে গেল একসময় আমাদের সঙ্গে পাঞ্জাবিদের। ঘটনাটা খুলেই বলি, পাঞ্জাবিদের বেশ বড় সড়ো একটা অংশ ওই সময় আমাদের পাড়ার লোকজনদের পিছনে প্রায় টিপ্পনি কাটত। হয়তো লেডিস পার্কে খেলা হচ্ছে বা বেড়াতে গেছে পাড়ার মেয়েরা, পাঞ্জাবিদের ছেলেরা আওয়াজ দিত তাদের। ব্যাপারটা একসময় ধৈর্যের বাঁধ ভেঙে দিল আমাদের। আমি তখন ম্যাট্রিকের প্রস্তুতি নিচ্ছি। দাদা পোর্ট কমিশনার্সের চাকরি করছে। একদিন ভুন্তি দাই আমাদের তাতিয়ে দিল, পাঞ্জাবিদের শায়েস্তা করতে হবে। ওরা ভেবেছেটা কি, রোজ আমাদের পাড়ায় ঢুকে অপমান করে যাবে? আমরা মুখ বুজে সহ্য করব? আমরা কি হাতে চুড়ি পরে আছি? রক্ত গরম হয়ে উঠল ভুন্তিদার কথায়। আচমকা একদিন পাড়ার ছেলেরা সকলে হৈ হৈ করে বেরিয়ে পড়লাম। হাতের কাছে যে যা পেয়েছি নিয়েছি। কেউ হকি স্টিক, কেউ লাঠি, আবার 2-1জনের হাতে লোহার রড। বদমাইশদের উচিত শিক্ষা দিতে হবে। স্বামী বিবেকানন্দের কাশীর গল্পটা নিশ্চয়ই মনে আছে। একটা বড় সড়ো হনুমান তাড়া করেছে স্বামীজিকে। স্বামীজি যত দৌড়ন, হনুমান তত দৌড়ে। শেষমেশ স্বামীজি নিজের ভেতর থেকে নির্দেশ শুনলেন, দাঁড়াও, সামনাসামনি রুখে দাঁড়াও। স্বামীজি তাই করলেন। বীর হনুমান স্বামীজিকে ঘুরে দাঁড়াতে দেখে প্রথমে থমকে দাঁড়ালো, তারপর পিছু ফিরে দৌড় দিল। আমাদের সেদিনের অভিযানটা খানিকটা এমনই হলো। দিনের পর দিন আমরা অত্যাচার সহ্য করেছি, অপমান এড়িয়ে যাবার চেষ্টা করেছি, অবহেলা করেছি, মানিয়ে নিতে চেয়েছি। কিন্তু যখন ধৈর্যের শেষ সীমায় পৌঁছে ফিরে দাঁড়ালাম, তখন দেখি প্রবল শক্তিধর বাঘ পরিণত হয়েছে বেড়ালে। ভুন্তিদার নেতৃত্বে সেদিন রাস্তায় নেমেছিল আমাদের বাড়ির ছেলেরা পর্যন্ত। দাদা, আমিও ঘরে বসে থাকতে পারিনি। ভুন্তিদাই আমাদের নেতৃত্ব দিল। বেশি কিছু করতে হয়নি। 4-5টা বদমাশ পাঞ্জাবি ছেলেকে ভুন্তিদা ঘা কতক দিল। রাস্তায় গ্যারেজ করত পাঞ্জাবিদের একটা বাস, আগুন লাগিয়ে দেওয়া হলো তাতে। বাসের সিটগুলো পুড়েছিল সেই আগুনে। বাসের তেমন ক্ষতি হয়নি। আমাদের মধ্যে ছোটখাটো আঘাত পেয়েছিল জনা কয়েক। আমারটা তাদের মধ্যে ছিল বেশি। মাথা ফেটে গিয়েছিল আমার। দক্ষযজ্ঞ অবশ্য বেশিক্ষণ চালাতে হয়নি। দুপক্ষের বড়রা নেমে পড়ল রাস্তায়। সারা ভবানীপুর শান্তিবাহিনী গড়ে উঠল রাতারাতি। সেই দলে বাঙালিরা যেমন ছিল, ছিল পাঞ্জাবি বয়স্করা। পাঞ্জাবিরা সব উৎসবেই লস্যি খাওয়াতো।
শান্তিবাহিনীর মিছিল রাস্তায় নামতে ওরা লস্যি খাওয়াতে শুরু করলো, যে যত গ্লাস খেতে পারে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের ভবানীপুরের গর্বের মানুষ। তিনি ছুটে এলেন আমাদের পাড়ায়। বাবা জ্যাঠাদের চিনতেন। সব শুনে বললেন, যা হবার তা তো হয়েইছে। আমাদের ভবানীপুরের যাতে শান্তি বজায় থাকে তার দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে। আপনারা যৌথ সভা ডাকুন, সব বিভেদ মিটিয়ে নিন। আমি উপস্থিত থাকব সভায়। ভবানীপুর রিক্রিয়েশন ক্লাবের একটা মাঠ ছিল তখন আমাদের মহল্লায়। 10 কাঠার মতো ফাঁকা জমি নিয়ে মাঠ। এখন বাড়ি উঠে গেছে। ওই ক্লাবের দৌলতে আমরা ছেলেবেলায় কত যে নামি দামি গায়ককে দেখেছি তার ইয়ত্তা নেই। সুধীরলাল চক্রবর্তী, অনুপম ঘটক, রবীন চট্টোপাধ্যায়দের গান তো প্রথম শুনেছি ওই ক্লাবেরই ফাংশনে। শুনেছি রেডিওর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, ইন্দুবাবুর অনুষ্ঠানও। রিক্রিয়েশন ক্লাবের মাঠেই বসল সভা। শ্যামাপ্রসাদ বাবু কোনো প্রয়োজনে যেন আচমকা দিল্লি চলে গিয়েছিলেন। সভাপতিত্ব করলেন ওর বড় ভাই রমাপ্রসাদ মুখোপাধ্যায়। গোপাল সিং, বাবা সিং, হরভজন সিং এর মতো সজ্জন পাঞ্জাবিরা যোগ দিলেন সভায়। এদের প্রত্যেকের সঙ্গেই আমাদের সম্পর্ক ছিল সৌজন্য মধুর। বাবা সিং এর মতো দয়ালু মানুষ তো হয়ই না। হরভজনের ছেলে জার্নেল সিং তো আমার ঘনিষ্ঠ। অনেক পরে ইন্দিরা গান্ধীর হত্যার সময় যখন ভবানীপুরের পাঞ্জাবিরা আতঙ্কিত, তখন জার্নালদের আমরাই অভয় দিয়েছি। এটা তো মানবিকতার ব্যাপার, মানুষে মানুষে ভেদাভেদের নয়। সেদিনের শান্তি সভায় আমরাও যোগ দিয়েছিলাম। প্রথম দিকেই সার বেঁধে বসেছিলাম ভুন্তিদার পাশাপাশি আমরা দুই ভাই, দাদা আর আমি। সেদিনের ঘটনা আমাদের দুই ভাইকে একটা শিক্ষা দিয়েছিল। চিরকাল ভালো মানুষই করলে অন্যেরা সে ভালো মানুষীকে দুর্বলতা ভেবে নেয়। তাই মাঝে মাঝে প্রতিবাদে ঝলসে ওঠা দরকার। স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো বলে গেছেন, কামড়াতে হবে না, ফোঁস করলেই চলবে। শুধু আমাদের ভবানীপুর পাড়াতেই নয়, মাস কয়েকের মধ্যে সারা দেশেও শান্তি নেমে এলো। মাঝের দিনগুলোয় কত মানুষ যে দাঙ্গার বলি হলো তার ইয়ত্তা নেই। কত মানুষের শান্তির ঘর শ্মশানে পরিণত হলো। অক্ষমের যুক্তি একটাই দেওয়া যায়, বড় কিছু পাওয়ার জন্য অনেক কিছু স্বার্থত্যাগ করতে হয়। দেশের স্বাধীনতা শান্তির জন্য তাই আহুতি দিতে হলো কিছু প্রাণ। যুদ্ধের ঝোড়ো দিনগুলো বিদায় নিতে দাদারও অফিসে বাড়তি ডিউটি বন্ধ হয়ে গেল। কিন্তু হাত পা ছড়িয়ে অলস সময় কাটানোর জন্য যে দাদা জন্ম নেয়নি। রাতের কলেজ যাওয়া ততদিনে বন্ধ হয়ে গেছে। পড়াশোনার পাঠ চুকেছে। দাদা আর পড়াশোনার জগতে ফিরে গেল না। হাতে ছবির কোনো কাজ নেই, কিন্তু অভিনয়ের খিদে যে মোচড় দিয়ে ওঠে মনের গভীরে। অগত্যা দাদা এবার ঝাঁপিয়ে পড়ল নাটকের অভিনয়। ব্যস্ততা ফের ঘিরে নিল দাদাকে। সে সময় দেখেছি অফিস থেকে বাড়ি ফিরে নাকে মুখে কিছু গুঁজেই দাদা দৌড়চ্ছে উত্তর কলকাতায় শ্যামবাজারে নাটকের রিহার্সালে। আবার কখনো অফিস থেকে বেরোতে দেরি হয়ে গেলে দাদা সোজাসুজি পৌঁছে যেত রিহার্সালে। টিফিন আর সেদিন জুটত না কপালে। দাদাকে শ্যামবাজারের অভিনয় করতে নিয়ে গিয়েছিল শম্ভু বন্দ্যোপাধ্যায়, সম্পর্কে আমার মাস্তুতো ভাই। খুব সম্ভবত হুজুগে সংঘ নাম দিয়ে ওরা প্রথম দিকে নাটক করত। ভানু বন্দ্যোপাধ্যায়ের লেখা আজকাল মঞ্চস্থ হলো। দাদার বিপরীতে অভিনয় করল সাবিত্রী চট্টোপাধ্যায়। দারুণ প্রশংসা পেল ওদের অভিনয়। অনেক পরে আবারও একবার আজকাল অভিনীত হয়েছিল। তখন দাদা স্টার থিয়েটার যোগ দিয়েছে। দাদার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন জহর গাঙ্গুলি। ছবি বিশ্বাসও বোধহয় একটা চরিত্রে ছিলেন। হুজুগে সংঘ পরে নাম পাল্টে হয় কৃষ্টি ও সৃষ্টি। ওই ব্যানারেও বেশ কয়েকটি নাটকে অভিনয় করল দাদা। একটার নাম তো এই মুহূর্তে মনে পড়ছে, কঙ্কাবতীর ঘাট। প্রবীরের চরিত্রে
অভিনয় করল দাদা। শিলার ভূমিকায় সাবিত্রী। সাবিত্রী সে সময় আমাদের পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে উঠল। এমনিতে আমাদের বাড়িতে আসতো মাঝে মাঝে। বিশেষ করে আমাদের বাড়িতে জন্মদিন হোক বা পুজো, সাবিত্রীকে আসতে বলতো মা। মা নিজের মেয়ের মতো স্নেহ করত সাবিত্রীকে। হয়তো বড়দি পুতুলকে হারানোর শোক ভুলত মা সাবিত্রীকে ভালোবেসে। ঘরে আমরা 3 ছেলে, কোনো মেয়ে নেই। কে জানে মায়ের মনের গোপন কোনো কোণে মেয়ের জন্য কোনো অভাববোধ ছিল কিনা। কঙ্কাবতীর ঘাটে সাবিত্রী ছাড়াও 2টি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং চামেলি দেবী। দুর্ধর্ষ অভিনেত্রী ছিলেন এঁরা। দাপুটে আরেকজন অভিনেতার সঙ্গেও দাদার এই সময় বন্ধুত্ব হয়। কঙ্কাবতীর ঘাটে তিনি অভিনয় করেছিলেন। পরে তো আমার জীবনে তিনি একটি বিরাট বটগাছ হয়ে দেখা দেন। মানুষটির নাম সত্য বন্দ্যোপাধ্যায়। অফিস পাড়ার অভিনয় জগৎটা সত্যদাই আমার দাদাকে হাতে ধরে দেখিয়েছিলেন। ভানু বন্দ্যোপাধ্যায়ের কানাগলি নাটকটিও এই সময় ওরা করল। নাটক তো নয়, যেন একখানি দলিল। দাদা করত সোমনাথের চরিত্র, সাবিত্রী তরঙ্গ। বহুদিন এমন হয়েছে কানাগলিতে আবেগপূর্ণ অভিনয় করতে গিয়ে দাদা জ্ঞান হারিয়ে ফেলত। বন্ধুরা, অভিনয় করতে গিয়ে চরিত্রের মধ্যে কতটা ঢুকে যেতে পারলে তবে মানুষ অভিনয় করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেন। এরকম একটি মহান মানুষ এবং মহান অভিনেতাকে আমরা চিরদিন আমাদের অন্তরের অন্তঃস্থলে অমর করে রেখে দেব। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।